আসসালামু আলাইকুম। হ্যালো ব্রাদার, আশা করি তুমি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আমার সামান্য প্রচেষ্টায়। আচ্ছা, প্রথমে একটা কথা ক্লিয়ার করে নিই, হ্যাঁ? তোমার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ যদি থেকে থাকে, কিংবা তোমার আমার এই ভিডিওটুকু প্রথমে ঢুকেই কোনোভাবে হতাশ ফিল হচ্ছে কিংবা ভালো লাগছে না, প্লিজ বলবো ব্রাদার, তুমি আমার ভিডিও থেকে ক্লিক করে কেটে অন্য ভিডিওর মধ্যে চলে যাও। আমার ভিডিওতে থাকতে হবে না। জাস্ট আমার এখানে যদি তুমি থাকো, সামান্য কিছু বক বক হবে, কথাবার্তা হবে, জানি না এর মাঝে তোমার কোনো কিছু শেখার থাকবে কি না, ঠিক আছে? বাট আমি আসলে তেমন কথাবার্তা সাজিয়ে গুজিয়ে বলতে পারবো না, তোমার মনের মতো করে বলতে পারবো না, তবে আমার মনের মতো করে সাজিয়ে কিছুটা কথা তোমাদের সামনে উপস্থাপনা করার ট্রাই করবো, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, ও আর একটা কথা, তুমি আমার এই ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করে ভিডিওতে ঢুকে পড়ছো না? এখানে লেখা আছে এটাই কি সময়। এই যে তুমি থাম্বনেলে দেখতে পারছো যে একটা ছেলে হাত পাকা করে দিয়েছে, তারপরে কিনাতে কি বলবে, একটু তোমার ভিডিওর মধ্যে ঢুকছো। আচ্ছা, যাই হোক, তোমাকে আমি আশাহত করবো না। এখনই কি সময়, মানে এরকম একটা আমি থাম্বনেল দিয়েছি, কিন্তু এটার উপর আমি কি কথা বলবো, আমি সামন পর্যন্ত আই হ্যাভ নো স্ক্রিপ্ট, ঠিক আছে? তো দেখি ভিতর কি কথা আসে, তুমি এবং আমি দুজনে কি কথাবার্তা বলতে পারি, ঠিক আছে? আমাদের জীবনের ঘটে যাওয়া কিছু কথাবার্তা অ্যানালাইসিস করব, তারপরে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার ক্ষেত্রে। তো আসো আমরা আজকে পরিবেশগুলোকে এক্সপ্লেন করবো, আমরা কোন পরিবেশে বেড়ে উঠতেছি, কেমন মানুষদের সাথে চলাফেরা করতেছি, কাদের কাছ থেকে আসলে আমরা ডেফিনেটলি হেয় প্রতিপন্ন হই, এবং কারা আমাদের পাশে দাঁড়াতে অক্ষমতার ভাব দেখায়, কারা আমাদেরকে বিপদের সময় নিজ হাত বাড়িয়ে বিপদ থেকে উদ্ধার করে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো আমি প্রথমত যে কথাটা বলবো সেটা হলো যে চাঁদটার নিজস্ব ত্রুটি বা কলঙ্ক থাকা সত্ত্বেও পৃথিবীতে আলো প্রদান করে থাকে, এটা তোমরা সকলেই জানো। যা বোঝায় যে ব্যক্তির নিজস্ব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভালো কাজ চালিয়ে যেতে পারে। আর মানুষ হিসেবে তো আমরা সম্পূর্ণ অকৃতজ্ঞ। চাঁদের মতো মানুষও তার ত্রুটি সমাজের জন্য উপকারী করতে পারে, এটা বাস্তব। প্রতিটি মানুষ কিছু না কিছু দোষ থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে কাজের প্রতি দায়বদ্ধতা কমে না। ভালো কাজের লক্ষ্য কখনোই ত্রুটির কারণে থেমে থাকে না, এটা বাস্তব। বরং ত্রুটির মাঝে মানুষ আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। আপনার জীবনে আপনি মানে যত ত্রুটি একটা কাজ করতে যাচ্ছেন, যতবার হোঁচট খাচ্ছেন, যতবার উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, এই জিনিসগুলো যখন আপনি যতদিন না ফিল করবেন, ততদিন না আপনি একটা কাজের মধ্যে সাকসেস হতে পারবেন না। দ্যাটস মিন আমিও হতে পারবো না এরকম একটা কাজের মধ্যে সাকসেস। যাদের আলোর মতো মানুষের ভালো কাজ পৃথিবীকে আলোকিত করে, তাই ব্যক্তিগত সীমাবদ্ধতা বা ত্রুটি থাকার কারণে সৎ উদ্দেশ্য রেখে ভালো কাজ অব্যাহত রাখা উচিত। যে কথাটা বলতেছিলাম, এখন আমরা এমন একটা জেনারেশন ক্রিয়েট করতেছি, বা আমরা এখন এই মুহূর্তে এমন একটা জেনারেশন এসে দাঁড়িয়ে আছি, যে জেনারেশনটা খুবই মানে সিলি ম্যাটারগুলোকে না অনেক হাইলাইট করে দেখে। মানে আমাদের তো অনেক, আমরা তো আসলে জেনজি, আমাদের মাথা সবসময় গরম থাকে, সবসময় রক্ত গরম। সবাইকে আমরা নিজস্ব একটা ভাব দেখা চলি যে এই বেটা আমাকে চেনোস, আমি কে, আমি অমুক, আমি তমুক, আমার ভাই অমুক। তো এরকম একটা ব্যাপার। আমরা মূলত এই জেনারেশনের যে ছেলেপেলেরা, আমরা নিজেদেরকে অনেক রকম করতে পারি। ও আরেকটা কথা তোমার জন্য, তুমি তো জানো যে আরেকটা কথা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা মানুষকে প্রপারলি সম্মান করতে পারি না, মানুষকে অবমূল্যায়ন করি। এটা সত্যি যে একদিন তারা আমাদেরকে নিচেও টেনে আনতে পারে। আমরা যাদেরকে অবমূল্যায়ন করি, অন্যদের প্রতি সদাচরণ এবং শ্রদ্ধা বজায় রাখা প্রয়োজন, কারণ তা আমাদের নিজেদের ভালোর জন্যই গুরুত্বপূর্ণ। ভালো জীবনের সকলের সহযোগিতা এবং সমান অগ্রগতির মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। সমাজ জীবনে সকলকে প্রত্যেকটা কাজে সাহায্য করা এবং এর মধ্যে আমাদের নিজেদেরই উপকার নিহিত। আর এটা ঠিক যে কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই ব্যক্তি নিচে টেনে ধরে সমাজের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত করবে। এতে ব্যক্তি ও জাতি উভয়ের অগ্রগতি, উন্নয়ন এটা আপনার ব্যাহত থাকবে। একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার সঠিক পথ, ত্যাগ, সহযোগিতা এবং ঐক্যের মাধ্যমে ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা উচিত। পরস্পর সহযোগিতা ছাড়া জীবন কখনো স্থায়ী হবে না, আপনি জীবনে কখনো এস্টাবলিশড হতে পারবেন না। তাই সকলের কল্যাণ নিশ্চিত করে সমাজে এবং জাতির উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করি। তো আমরা তো মূলত মানুষ অকৃতজ্ঞ, যেটা কিছুক্ষণ আগে বলে আসলাম আপনাদেরকে, যে মানুষের প্রতি আমরা কখনো উদার ইনসাফ যে ব্যাপারটা, এই জিনিসটা আমরা একদম মাথা থেকে ঢেলে দিয়েছি। হ্যাঁ, যে মানুষকে, আরে মানুষকে আমরা চিনি নাকি, আমরা ওর খাই না, আমরা ওর পড়ি, ওই কি হয়েছিল ভাই, যোগ দেখলে আমাকে সালাম দিতে হবে, এইরকম একটা ভাবসাব নিয়ে আমরা চলাফেরা করি। আমরা রোড ঘাটে চলাফেরা করি, আমাদের সেম বয়স, সেম বড় ভাই, ছোট ভাই, তাদেরকে আমরা দেখলাম, আরে তোর ওগুলো বড় ভাই টাইম আছে,
কারা ওগুলা, আমরা চিনি ওগুলা, ওগুলা কই থেকে আইছে, এরকম একটা ব্যাপার স্যাপার আমরা রাস্তাঘাটে চলাফেরা করে, ঠিক আছে? তো আমরা তাহলে কিসের জন্য শিক্ষিত হইলাম ভাই? আমার প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা যদি আমরা নিজেদের আত্ম উন্নয়নটা যদি না করতে পারি তাহলে আমরা কিসের জন্য শিক্ষিত হইলাম? দেখুন, বিদ্যা মানুষকে উন্নত করে, তাই বিদ্যা অর্জন করা আবশ্যক। তবে যে বিদ্যার সঙ্গে বাস্তব জীবনে কোনো সংযোগই নেই সেই বিদ্যা কিন্তু অকার্যকর। মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে বিদ্যা চর্চা করতে হবে। প্রত্যেকে বিদ্যাহীন মানুষ কিন্তু সমাজে বোঝা স্বরূপ আছে না, আশেপাশে অনেক মূর্খ মানুষ, ঠিক আছে? অনেক বোঝা স্বরূপ মানুষ আছে যারা বিদ্যার না, তেমন কিছু বোঝে না, তারা তর্কে বহুদূর যাইতে চায়, নিজেদের সম্মান বা নিজেদের মানে যে কি বলবো, মানে নিজেদের যে পায়ের নিজের যে মাটি, তারা এই জিনিসটা তাদের মাপ করার ক্ষমতা নাই যে আমার পায়ের নিচে যে মাটিটা আছে এটা কত। মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিদ্যা অর্জন করতেই হবে। প্রকৃত বিদ্যান ব্যক্তি সেই যে যে জীবনকে মহিয়ান করে গড়ে তোলে, তিনি নিজে যেমন আলোকিত হন তেমনই আলোকিত করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে। অপরদিকে বিদ্যাহীন মানুষ সমাজের বোঝা স্বরূপ, সে অজ্ঞতার মধ্যে ডুবে থাকে, একমাত্র বিদ্যাই পারে সেই অন্ধকারচ্ছন্ন থেকে তাকে মুক্তি করবে। একজন প্রকৃত জ্ঞানী মানুষ জীবনের বাস্তবতাকে ভালোভাবে উপলব্ধই করতে পারে। বিদ্যা তাকে জ্ঞানী করে, বিদ্যা তার চিন্তা ভাবনা, আচরণ, এমনকি সংস্কৃতবান ও উদার দৃষ্টির মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যার কোনো বিকল্প নেই। তবে বিদ্যা মানুষের জীবনে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে না, জীবনের সঙ্গে সম্পর্কহীন এসব বিদ্যা অর্জন করাও অর্থহীন। মুখস্থ বিদ্যার গ্রন্থকৃত বিদ্যার মাঝে মানুষের অনেক বড় একটা পার্থক্য রয়েছে এবং সেটা আমাদের নিজেদের ব্যক্তি জীবনে সবসময় উপকারে আসে না বললেই চলে। আর জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায় না, কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করে দৃষ্টিভঙ্গিকে উদ্ধার করে না, এমনকি জীবন এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেয়। এমন বিদ্যা অবশ্যই কাঙ্ক্ষিত নয়। প্রকৃত বিদ্যা জীবনের সব দিক থেকে আলোকিত করে, আর সেই আলোর উদ্ভাসিত হয় ব্যক্তি ও সমাজ। অন্যদিকে যে বিদ্যা জীবনের ইতিবাচক পথ পরিচালিত করতে পারে না সে বিদ্যা ডেফিনেটলি। তো যে কথা আর কি বলতাম, যে আমার কথা, তো আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে এই মুহূর্তে, আমি রাহাত, আর আমিও এই মুহূর্তে অনেকটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, অনেক পারিবারিক টেনশনে বা অনেক ঝামেলা, তবু আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, কারণ আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি আমার রহমত হতে নিরাশ হও না। আল্লাহ কখনো না কখনো আমাদের জীবনের জন্য বেস্ট অপশনটাই চালু করে রাখছে। হ্যাঁ, আমাদের জীবন ভালো করার জন্য মনিটাইজেশন অপশন আল্লাহর কাছে অবশ্যই চালু আছে। তো আমরা হোপলেস হইতে চাই না। তো ইদানিং কিছুদিন হলো আমার কাছে একটা কলাম আসছে, তো কলাম থেকে আপনাদের, আমার কলামটা খুবই ভালো লেগেছে, জাস্ট এর জন্য আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। কলামটা আমার অনলাইন থেকে নেওয়া। হ্যাঁ, তো কলামটা হচ্ছে এরকম যে তুমি এখনো তোমার স্বপ্ন পূরণ করতে পারছো না কারণ তুমি অনেক বেশি কেয়ার করো। কে কি বলবে, কে কি মতামত দিবে, ব্যর্থ হলে কোন অবস্থা হবে, কতটা লজ্জা পেতে হবে, এসব ভেবে তুমি এগোতেই পারবে না, কারণ তুমি এখন পর্যন্ত একটা আরপ্রাপ্ত করো নাই, গুরুত্বহীন কিছু কেয়ার করো না। রাইট, এই জিনিসগুলো মনে হচ্ছে যে কেউ আমাকে বলতেছে, তো আমি তোমাকে বলতেছি, তুমি আমাকে বলতেছো, ঠিক আছে? আমরা দুইজনে আই কন্ট্যাক্ট করে তুমি আর আমি জিনিসগুলো আসলে শেয়ার করতেছি। সমাজ তোমাকে এমনভাবে প্রোগ্রাম করছে, তুমি সবকিছুর ব্যাপারে নিশ্চিত হচ্ছ, তুমি কেমন দেখতে, কেমন কথা বলো, মানুষ কি ভাবে, এসব নিয়ে তুমি সবসময় চিন্তিত। অথচ এখন ইন্টারনেটের স্বর্ণযুগে তোমার হাতে এক ক্লিকের নাগালে রয়েছে তোমার স্বপ্নের জীবন। সেখানে তুমি অন্যদের ভয় পা বাড়াতেই পারো না। তুমি কল্পনা করো, এখনকার টিনেজাররা তাদের বাবা মাকে রিটায়ারে পাঠাচ্ছে, আর প্রাপ্তবয়স্করা এখনো নিজেদের স্বপ্ন পূরণে ভয় পায়। তোমার পূর্বপুরুষ যদি এই সময় দেখে যেত, তারা হয়তো তোমার মুখের ওপর থুতো দিত, কারণ তোমার সামনে যা যা দরকার সব কিছু আছে। তবুও তুমি থেমে আছো কিছুমাত্র মানুষের কারণে, যারা 10 বছর পর তোমার জীবনে থাকবে না। তুমি হয়তো ভাবছো আমি দুর্বল না, আমি আলাদা, আমি আমার স্বপ্নের পেছনে দৌড়াই, কে কি বললো তার পাত্তা না দিয়ে। কিন্তু মনে মনে তুমি জানো তুমি থেমে আছো। তুমি যদি সত্যি সৎ হও তাহলে স্বীকার করতে পারবে যে তুমি সর্বশক্তি দিয়ে কারো কোনো কিছু তোয়াক্ক না করে তোমার স্বপ্নের পেছনে ছুটছো না। আমি চাই আমি চাই আমি চাই তুমি একটা ব্যাপার গভীরভাবে বোঝো, এই মানুষগুলো কেউই আসলে গুরুত্বপূর্ণ না। যারা তোমার বিচার করছে, যারা তোমাকে ছোট করে দেখছে, তারা 10 বছর পর তোমার জীবনের আশেপাশে থাকবে না। তুমি যদি ব্যর্থও হও, লজ্জাও পাও, কিংবা জীবনে কিছু বড় ধাক্কা খাও, তবুও সেগুলো কিছুই তোমার পরিবারকে সারা জীবনের জন্য সেটেল করার সঙ্গে তুলনীয় না। কথাগুলো দারুণ লাগছে না সত্যি? মানে আমার কাছে মনে হচ্ছে যে কেউ আমাকে এভাবে বুঝাচ্ছে। হ্যাঁ, তো আমার এই কথাগুলো আমি আর তুমি দুজনে ডিসকাস করছি, কেমন? চলো দেখি। তাই আমি তোমাকে একটা টেকনিক শেখাতে চাই। এটা হলো লেটার টু দ্য গুডম্যান টেকনিক। প্রতি কয়েক মাস অন্তর আমি আমার 90 বছর বয়সী, মানে এটা একজনের পোস্ট যেহেতু, তো হয়তো ওনার বয়সটা 90 ছিল, তাই আমি বলছি যে
এই 90 বছরটা চলে আসলো। আমি আমার 90 বছর বয়সী নিজেদের একটি চিঠি লিখি। আমার সেই বৃদ্ধ ভার্সনটা আর কোনো স্বপ্ন পূরণ করতে পারবে না। আমি তাকে শেয়ার করি। এই মুহূর্তে আমি কি করছি তাকে জিজ্ঞেস করি, তুমি কি মনে করো আমি যে পথে হাঁটছি সেটা কেমন? আমি এই মুহূর্তে কি করছি সেগুলোর জন্য কষ্ট এবং আফসোস করতে হবে। এরপর আমি নিজেকে সেই বৃদ্ধর জায়গায় কল্পনা করি। সে হলো আমি নিজে। সুন্দর কথা বলছে। সে একটা কাঠের চেয়ারে বসে আছে, আশেপাশে তার পরিবারের সদস্য, তার বংশধর। সে মামুলি কোনো কিছু নিয়ে মোটেই ভাবে না, তার ব্যর্থতা আর তাকে কষ্ট দেয় না। সে তার ছোটখাটো লজ্জা, ব্যর্থতা বা কে কি বললো এসব নিয়ে মাথা ঘামায় না। যারা যারা একসময় তাকে বিচার করেছিল, উপহাস করেছিল, তাকে ব্যর্থ মনে করেছিল, তারা কেউই তার জীবনে এই মুহূর্তে আর নেই। অদ্ভুত না কথাগুলো? সে চিন্তা করেছে সেই সময়গুলো নিয়ে, যখন সব সম্ভব ছিল সে সময় পদক্ষেপ নিতে পারত, কিন্তু সুযোগ পায়নি, মুখোমুখি হয়ে পিছিয়ে গিয়েছিল। তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সে শুধু একটা জিনিস নিয়েই কষ্ট পায়। সে সব স্বপ্ন যে পূরণ করতে পারলো না শুধুমাত্র ভয় এবং লজ্জার কারণে, চেষ্টা না করার কারণে, অন্যের মতামতের কারণে, তুচ্ছ অজুহাতের কারণে। আমি তার চোখ দিয়ে দেখি, আর তার দৃষ্টিকোণ থেকে আমার কাছে চিঠির উত্তর লিখি। আর যখন সে আমাকে চিঠি লেখে তখন সে এসব উপদেশই দেয়। লিগ্যালি ও ফ্যামিলির জন্য এগুলো গুরুত্ব আছে। এই টেকনিক চরম কার্যকর, কারণ এটা তৎক্ষণাৎ তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং তোমার বোল্ড অ্যাকশন নিতে বাধ্য করে। এখন প্রশ্ন হলো, তুমি কি এই টেকনিক একবার হলো চেষ্টা করবে? অবশ্যই নিজে ট্রাই না করে দেখে এটাকে আলতু ফালতু কোনো টেকনিক বলিও না। আর কোনো কিছুকে ইউজলেস বলার আগে সেটা নিজে একবার করে দেখা উচিত। তো আমার পড়াটা দেখে মনে হচ্ছে যে জিনিসগুলো না আসলে আমার ভিতরেই ফিট করা দরকার, যেহেতু আমি এই মুহূর্তে নিজে অনেক ডিপ্রেশনে পড়ে আছি। কি করবো না করবো ফিউচার নিয়ে অনেকটা চিহ্নিত। দেখি আর কি বলেছে এখানে। আমার এই কথাগুলো আমার কাছে মনে হচ্ছে যে নিজেরকে আমাকে কেউ উপদেশ দিচ্ছে। আমি রাহাত, আমি একটা ভুল পথে হাঁটছি, রং রাস্তায় হাঁটছি, কেউ আমাকে গাইড করে আনছে। তো মোস্ট রেসপেক্ট এই মানুষটার জন্য যে আসলে সুন্দর করে পোস্টটা করে দ্যাটস অনলাইনে ক্লিপটা শেয়ার করেছেন, এবং যার জীবনের সাথে বাস্তবিক ক্ষেত্রে ঘটে গিয়েছে এই কাহিনীগুলো। তার জন্য মন থেকে দোয়া, ভালোবাসা আর শুকরিয়া। দেখি আর কি এখানে বলেছে। আরেকটা কথা মনে রাখো, পোস্টটা বলছে আরেকটা কথা মনে রাখো, তোমার কেয়ারিং হলো এক ধরনের মেন্টাল কারেন্সি। কি বললো? আরেকটা কথা মনে রেখো, তোমার কেয়ারিং হলো এক ধরনের মেন্টাল কারেন্সি। তুমি যতবার কোনো কিছুকে কেয়ার করো ততবার তুমি এটা খরচ করো, রাইট? বেশিরভাগ মানুষ এটাকে বেপরোয়া অপচয় করে এবং এমন সব জিনিস যেগুলোর কোনো গুরুত্ব নেই। সেলিব্রিটি বা যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তারা এগুলোতে কোনো গুরুত্ব দেয় না, এবং কোনো দেশের যুদ্ধ সেগুলোতে যায়নি, প্রেসিডেন্ট কি টুইট করলো ইত্যাদি এসবের মধ্যে আজে বাজে সময় কখনো তারা নষ্ট করে না। অপরিচিত মানুষগণ তাদেরকে নিয়ে কি ভাবছে সেটা তারা কেয়ার করে না, রাইট? শ্রেষ্ঠ মানুষরা শুধুমাত্র অল্প কিছু জিনিস নিয়েই ভাবে, কারণ তারা অনলাইনে সিগমা মেলের জন্য নয়, তারা নিজেদের মেন্টাল এনার্জি মূল্য বোঝে, রাইট? আসলে এই লাইনটা যখন আমি বললাম যে শ্রেষ্ঠ মানুষরা শুধুমাত্র অল্প কিছু জিনিস নিয়ে ভাবে, কিন্তু শ্রেষ্ঠ মানুষের কাতারে এখন পর্যন্ত আমিও যাইতে পারি নাই, কারণ আমি অল্প কিছু জিনিস নিয়ে ভাবি না। হয়তো আল্লাহ তৌফিক দেয় নেই বা ভালো কিছু অবস্থা আসে নেই, আমি সবচেয়ে বেস্ট জিনিসটা ভাবি। হয়তো এটা আমাকে ইঙ্গিত করে বলছে, কারণ তারা অনলাইনে সিগমা মেলের জন্য নয়, তারা নিজেদের মেন্টাল এনার্জি মূল্য বোঝে। সত্য কথা বলতে আমি হয়তো আমার নিজের মেন্টাল এনার্জিটা হয়তো বুঝতে এখন পর্যন্ত অক্ষম। দেখি কি লিখেছে। তুমি তোমার মনোযোগকে টাকা দিয়ে ভাবো, এবার তুমি যা কিছু তুমি কেয়ার দাও বিনিময়ে উপযুক্ত। এবার যা কিছুতে তুমি কেয়ার দাও তা কি বিনিময়ের উপযুক্ত? তুমি কি বিনিয়োগ রিটার্ন পাচ্ছ নাকি তোমার এনার্জি অপচয় করছো, রাইট? যারা ব্যক্তি জীবনে সফল হতে চায় তারা কোনো কিছুকে কেয়ার করে না, এমনকি ডোনাল্ড ট্রাম্পও করে না। লেটেস্ট স্পোর্টস গেম T6 কেনা, এমনকি অ্যান্ড্রয়েড ফ্যানগুলোর সাথে স্ক্রিপ্টো স্ক্যাম করলে তা নিয়ে না, কোন দেশের সাথে যুদ্ধ লাগলো তাও নিও না। আমি এসবের বাইরে বিষয় নিয়ে মাথা ঘামাতে পারি না, কারণ এগুলো আমার কোনো উপকার করে না। আর ঠিক এই দৃষ্টিভঙ্গিকে তোমার বিষয়গুলোকে দেখতে হবে, তোমার মনোযোগগুলোকে কারেন্সি সেটা বুঝতে হলে তুমি তোমার বিবেক দিয়ে খরচ করো। তুমি যখন গুরুত্বহীন বিষয়কে কেয়ার করা বন্ধ করে দাও তখন তোমার জীবন হালকা হয়ে যাবে, কারণ তুমি আর অপ্রয়োজনীয় বোঝা পেয়ে চলছো না। তোমার মন পরিষ্কার ও এনার্জি ফুল থাকবে। এই এনার্জি তোমাকে ম্যাগনেটিক করে তুলবে, মানুষ টের পায় তুমি ফোকাসড, রাইট? আসলে আমি এই কথাগুলো এর আগে আমি কখনো নিজেও ভেবে দেখি নাই কিংবা পড়ে দেখি নাই। সত্যি এই জিনিসটা আমার জন্য একটা ইন্সপিরেশন। মনে রাখো, কিছু মানুষ
মনে রাখো, কিছু মানুষ নৈতিকতার ভান করবে, তারা সোশ্যাল মিডিয়াকে পোস্ট করবে, বুঝাবে যেন তারা যুদ্ধ এবং সাম্প্রতিক কোনো বিশ্ব সংকট সম্পর্কে কেয়ার করে। রাইট রাইট, এই জিনিসটার সাথে আমি সম্পূর্ণ একমত যে অনেক মানুষ আছে তারা মানে বাইরে থেকে অনেক কিছু দেখায়, মানে সাধু বেশের শয়তান। আর তুমি সতর্ক না হলে তারা তোমাকেও তাদের এনার্জি ক্ষয়ের মধ্য দিয়ে টেনে নিয়ে যাবে। তারা তোমাদের এনার্জি নিঃশ্বাস করবে তোমরা যা করতে চাও। তারা হয়তো তোমার মানসিকভাবে প্রবাহিত করার চেষ্টা করবে, এমনভাবে বলবে যেন তুমি সেটা কেয়ার করো না, তুমি একটা খারাপ মানুষ। কিন্তু ব্যাপারটা এত হালকা নয়, এটা হলো তুমি তোমার এনার্জি কোথায় ব্যয় করবে তার নির্ধারণের বিষয়। রাইট, তাই তুমি কেয়ার না করায় কেউ যদি তোমার উপর দোষ চাপায় তাহলে সেটা তারই সমস্যা, তুমি তাদের অনুভূতির জন্য দায়ী না। কেউ যদি কন্ট্রোলের বাইরে এমন কিছু পেছনে এনার্জি নষ্ট করতে চায়, সে ওদের সিদ্ধান্ত। তুমি সব হালকাপনা লিপ্ত হও না, কারো অনুভূতির দায় তোমার না। আর তারা যেটা নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা যদি টাইম নষ্ট করতে চায় করুক, তুমি তোমার এনার্জি বাঁচাও। রাইট, ইনশাল্লাহ তোমার টাইম ও তোমার এনার্জি মূল্য একবার চলে গেলে তার ফেরত আসবে না। তাই এক সেকেন্ডও তোমার উপকার আসে না এমন কিছু নষ্ট করার আগে সে বৃদ্ধকে একটা চিঠি লেখো। কি, তোমার টাইম ও এনার্জির অমূল্য একবার চলে গেলে আর ফেরত আসবে না। তাই এক সেকেন্ডেও তোমার কোনো উপকার আসে না এমন কিছু নষ্ট করার আগে সে বৃদ্ধকে একটা চিঠি লেখো। কারণ যে মানুষটি অযথা টাইম এবং এনার্জি খরচ করার সামর্থ্য নেই, সে তোমাকে মনে করিয়ে দেবে ওইসব বিষয় আসলে কতটা না তুচ্ছ ছিল। রাইট, যেসব ব্যর্থতা, লজ্জা, ভয় এখন তোমার মনে হচ্ছে বিশাল, সেগুলো তার কাছে তুচ্ছ। তুমি জন্মেছো জয় করার জন্য, সৃষ্টির জন্য, নির্মাণের জন্য, সাহসীভাবে বাঁচার জন্য। এখন যখন তুমি অহেতুক তোমার এসব উপকারে আসবে না, সেসব ব্যাপারে পাত্তা দেওয়া বন্ধ করবে, তখন বুঝবে তোমার স্বপ্নের জীবন আসলে তোমার স্বার্থের বাইরে ছিল না। রাইট, এটা শুধু তোমার দৃঢ় সিদ্ধান্তের পক্ষে ছিল, এটা শুধু অপেক্ষার ছিল কখন তুমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। তাই সাহস নিয়ে গিয়ে চলো, নিঃসংকোচে বাঁচো এবং জগতে তোমার যা কিছু প্রাপ্য তাকে বোঝে না। রাইট, অসাধারণ একটা কথা আপনাদের মাঝে একটু উপস্থাপনা করার ট্রাই করলাম। আমি যেই ক্লিপটা পড়লাম, এটা হচ্ছে মূলত আমেরিকান একজন সিটিজেনের লেখা। তিনি তার শেষ জীবনে এসে তিনি এই জিনিসগুলো শেয়ার করেছেন যে আমরা যারা মানুষ আছি, সত্যি আমাদের জন্য এই কথাগুলো অত্যন্ত অভাবনীয়ভাবে আমাদের নিজেদের মানুষপটকে জাগ্রত করে তোলে যে আসলে আমরা কতটা একটা ভুল পথে আছি। তো আমারও আসলে জানা ছিল না যে আমি নিজেও এতটা ভুল পথে আছি। আজকে এই জিনিসটা পড়ার পরে ভালো লাগবে এবং আপনাদের মাঝে জিনিসগুলো শেয়ার করলাম, এবং আপনাদের মাঝে এই শেয়ার করাতে আপনাদের কতটুকু উপকার হবে সেটা আমার জানা নেই। তো খাস করে আপনাদের জন্য আমি দোয়া করি যে দুই একজন হলেও আমার এইটা এতক্ষণ ধরে আছেন কিংবা দেখছেন, আমার জন্য দোয়া করবেন। এতটুকু, আজ এ পর্যন্ত। আগামীতেও দেখা হবে নেক্সট কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, এবং আমাদের জন্য সকলেই দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আর পরিশেষে বলতেছি ভাই, ভিডিও করার শুরুতে আমি বলি না যে আমার ভিডিওতে আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিবেন। বন্ধুগণ 2টি শেয়ার করবেন, 3টি সাবস্ক্রাইবার এনে দিবেন, এই সমস্ত আমি কোনো চাপ দিব না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ডিসলাইক দিতে পারবেন, আই হ্যাভ নো প্রবলেম। তো আজ এই পর্যন্ত, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।